সালাম আলাইকুম সবাইকে ম্যাটফিল্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের কলেজগুলোতে এই মুহূর্তে এক্সাম ভাইব চলতেছে। তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে কিংবা চলমান, টেস্ট পরীক্ষাও চলমান। এই মুহূর্তে যেকোনো একটা চ্যাপ্টারে খুব খুব কুইক রিভিশনের প্রয়োজন। এই কারণে আমি নিউটনের বলবিদ্যা চ্যাপ্টার থেকে এমন 10টা প্রশ্ন নিয়ে আসছি, যে 10টা প্রশ্ন একবার সলভ করলে বা একবার একটু বুঝে নিলে সেই চ্যাপ্টারের সকল ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারবা। লাইক 22, 23, 24, 25 সেশনে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসছে। সমগ্র নিউট্রিয়েন্ট বলবিদ্যারে সিকিউ ওয়াইজ ভাগ করতে গেলে দেখা যাচ্ছে যে 3টা টপিক থেকে বারবার কোশ্চেন ঘুরে ঘুরে আসতেছে। সেই 3টা টপিক নিয়ে আজকে আয়োজন। আমি আজকের এই ক্লাসে মূলত তোমাদের সেই 3টা টপিক ক্লিয়ার করার চেষ্টা করব। চলো শুরু করি। আমাদের প্রথম যে কোশ্চেনটা, এই প্রশ্নটা আসছে দিনাজপুর বোর্ড 25-এ। প্রশ্নটাতে বলা হচ্ছে নির্দিষ্ট ভরের কোনো একটা বস্তুকে এত সেন্টিমিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে এত দ্রুতিতে ঘোরানো হচ্ছে। অর্থাৎ চিন্তা করে নাও, কোন একটা বস্তু আছে ধরো, এই বস্তুটারে আমি ঠিক আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থায় রাখতেছি। কত বেগে? 20 মিটার/সেকেন্ড বেগে ঘূর্ণায়মান অবস্থায় রাখতেছি। তো ঘূর্ণায়মান অবস্থায় সেতে বৃত্তের কেন্দ্র বরাবর একটা বল অনুভব করবে, কেন্দ্রমুখী বল। সেই কেন্দ্রমুখী বলের মান জানতে চাইছে প্রশ্নে। চিন্তা করে দেখো ভাইয়া, ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী বল কত হবে? খুব সিম্পল, আমরা বের করতে পারি। আমরা জানি কেন্দ্রমুখী বল এফসিপি ইকুয়ালস টু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। ঘূর্ণায়মান বস্তুর ভর ছিল 200 গ্রাম। আমরা যদি এম এর মান 200 বসায় দেই, সেক্ষেত্রে আমরা পাওয়া যাবো 0.2। ব্যাগের মান ছিল 20 মিটার/সেকেন্ড, অর্থাৎ 400। ঠিক কত ব্যাসার্ধের? 50 সেন্টিমিটার ব্যাসার্ধের, মানে 0.5 মিটার। সেন্টিমিটারে মিটারে নিতে ভুলো না, কেমন? এই জিনিসটা যদি হিসাব করে দেখো, দেখতে পাবা কেন্দ্রমুখী বলের মান 160 নিউটনের আশেপাশে কিছু একটা আসতেছে। সাধারণত নিউটনের বলবিদ্যা থেকে গয়ের যে কোশ্চেনটা থাকে সহজ থাকে, অর্থাৎ তুমি একটা সূত্র পাশে অঙ্ক করতে পারো, এমন কোশ্চেন। এই প্রশ্নটাও তার ব্যতিক্রম না, একদম সহজ একটা প্রশ্ন ছিল। প্রশ্নটাতে একটু বোঝার বিষয় হচ্ছে ঘ নাম্বার, যেখানে উক্তিটা করছেন ওনারা, ঘূর্ণায়মান বস্তুর সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন, এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে। এই বস্তুর যদি বৃত্তপথে ঘূর্ণায়মান থাকে, তাহলে তার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এটা, অর্থাৎ এ পজিশনে টানের মানটা সর্বোচ্চ, এটা উক্তি আসছে। এন্ড সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে বি বিন্দু, এবং সেই বি বিন্দুতে টানের মান সর্বনিম্ন, সেটা উক্তি আসছে। সেটা আমাদেরকে দেখাইতে হবে ওনাদের। তাহলে সর্বনিম্ন বিন্দু অর্থাৎ এ বিন্দুতে টানের মান জানতে চাই। আমরা তো জানি যে এম ভরের একটা বস্তুর ঠিক পৃথিবীর সেন্টার বরাবর একটা ওজন এমজি কাজ করবে। এন্ড বস্তুটা ঘূর্ণায়ন পথের ব্যাসার্ধ বরাবর অর্থাৎ কেন্দ্র বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে টান বল, টি। আলটিমেটলি এই বস্তুর কেন্দ্র বরাবর মোট বলের মান কত? মোট বলের মান হচ্ছে কেন্দ্র বরাবর যদি হিসাব করতে চাই, যে এ বিন্দুতে কেন্দ্র বরাবর মোট বল টি মাইনাস এমজি। দেখো, কেন্দ্র বরাবর যে শুধুমাত্র টান বল থাকবে এমন কোনো কথা নাই, কারণ টানের বিপরীতে একটা ওজনও আছে। তাহলে আমরা যে টান বল হিসাব করতে চাই, টি মাইনাস এমজি হবে, সেটা হবে আমার কেন্দ্র বরাবর মোট বল, এই কেন্দ্রমুখী বল এফসিপি। তাহলে ভাই চিন্তা করে দেখো তো, এ বিন্দুতে টান বলটা কি হয়ে গেল? সেটা কি কেন্দ্রমুখী বল এবং বস্তুর ওজনের যোগফলের সমান না? কেন্দ্রমুখী বলের মান ঘ নাম্বারে আমরা পাইছি 160 ছিল, এন্ড ওজন হচ্ছে ধরো 200 গ্রাম, 0.2 ইন্টু 9.8। এই ভ্যালুটা আসবে আলটিমেটলি ধরো 2 এর কাছাকাছি, 1.96 কিছু একটা হবে সম্ভবত। আম ধরো যদি আমরা হিসাব করতে চাই, 0.98 রে 0.98, 9.8 না, চিন্তা করো যে 10 10 গুণ 0.2 মানে কত? 2। তাহলে উত্তরটা 161 সামথিং আসবে। তাহলে এ বিন্দুতে টানের মান ঠিক 161 বা কিছুটা বেশি হচ্ছে। আর বি বিন্দুতে টানের মান যদি হিসাব করতে চাই, বি বিন্দু হবে কথাটা উল্টো। কিভাবে উল্টো? একটু চিন্তা করে দেখেন তো। বি বিন্দুতে বস্তুর একটা ওজন আছে পৃথিবীর সেন্টার বরাবর, যে দিক বরাবর ওজন সেই দিক বরাবর তো টান বল। দুইটা জিনিস মাথায় রাখবা, পৃথিবীর ওজন সেন্টার বরাবর কাজ করে, টান বল ঝুলন বিন্দু বরাবর কাজ করে। তাহলে এখানে টান বল এবং ওজনের ডিরেকশন একই হওয়ার কারণে টি এবং এমজি দুইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এবং কেন্দ্র বরাবর মোট বল অর্থাৎ কেন্দ্রমুখী বল টি প্লাস এমজি এর সমান। সেক্ষেত্রে বি বিন্দুতে টান বলটা হয়ে যেতেছে কেন্দ্রমুখী বল থেকে ওজনের মাইনাস মানের সমান। তাহলে বলতে পারি সর্বনিম্ন বিন্দুতে টান বল হিসাব করতে গেলে ওজনটা অ্যাড হচ্ছে, যেখানে সর্বোচ্চ বিন্দুতে ওজনটা সাবট্রাক্ট হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি না, নিশ্চয়ই সর্বনিম্ন বিন্দুতে যেহেতু ওজনটা অ্যাড হয়ে যেতেছে, তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান বল বেশি এবং সর্বোচ্চ বিন্দুতে টান বলটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। সিম্পল না? একদম সিম্পল কথা।
কঠিন কিছুই না। তোমরা মান বের করে দেখবে, এখানে উত্তরটা ১৬২ এর কাছে পাবে, এখানে উত্তরটা ১৫৮ এর কাছে পাবে। দেন তোমরা বলে দিবা যে হ্যাঁ, ওনাদের বক্তব্যটা যথার্থ ছিল। বুঝছো? এভাবে ঘূর্ণায়মান বস্তুর ম্যাথ আসছে, বিভিন্ন জায়গায় আসছে। এটা দিনাজপুর ২৫ এ আসছে কোয়েশ্চেনটা। এরকম আরো কোয়েশ্চেন যদি দেখতে চাই আমরা, আরেকটা কোয়েশ্চেন দেখছিলাম আমি, লাইক আমার এই প্রশ্নটার দিকে একটু খেয়াল করবে। এই প্রশ্নে বলতেছে, একজন ছাত্র, আগে এটা তুলছো তো, প্রয়োজনে ভিডিও পজ করে একটু পেছনে নিয়ে দেখে নাও ভাইয়া কি বলতে চাচ্ছি। এই প্রশ্নটাতে বলতে চাচ্ছে, একজন ছাত্র 0.1 কেজি ভরের একটা পাথরখণ্ডকে এত লম্বা একটা সুতার প্রান্তে বেঁধে বৃত্তাকার পথে এই হারে ঘোরাচ্ছেন। তার মানে একটা বস্তু আছে আমার কাছে, 0.1 কেজি ভরের বস্তু, এন্ড 0.1 কেজি ভরের বস্তুরে ছাত্র 0.20 মিটার লম্বা একটা সুতার সাহায্যে ঝুলাইতেছেন। তোমাদের একটা বেসিক কমন সেন্স ইউজ করলে তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ ভাইয়া। একটা সুতার প্রান্তে যদি একটা বস্তুকে বেঁধে ঘোরানো শুরু করি, তাহলে যেই দৈর্ঘ্য বিশিষ্ট সুতার সাহায্যে ঘোরাবো, ওই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তপথ আমি পেয়ে যাবো, রাইট? তাহলে এখানে সুতার দৈর্ঘ্য যেটা, এটাই কি আলটিমেটলি আমার ঘূর্ণন পথের ব্যাসার্ধ না? চিন্তা করে দেখেন তো, এটাই আলটিমেটলি আমার ঘূর্ণন পথের ব্যাসার্ধ। তাহলে এখানে প্রশ্নে বলে দিছে যে ঘূর্ণন গতিশক্তি কত। আমরা যদি ঘূর্ণন গতিশক্তি বের করতে চাই, ঘূর্ণন গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কোয়ার। ঘূর্ণায়মান বস্তুর ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তির মান। এখানে ভরবেগের মান হচ্ছে এরকম, আই ইকুয়ালস টু হচ্ছে এম আর স্কোয়ার, এন্ড কৌণিক বেগ হচ্ছে এরকম 2 পাই এন বাই নিচে হচ্ছে সময়। তাহলে হিসাব করে দেখো, হাফ ইন্টু বস্তুর ভর কত, বস্তু ছিল 0.1 কেজি ভরের বস্তু, এন্ড তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ কত ছিল, সেটা হচ্ছে 0.20। তাহলে বলতে পারি 0.2 স্কয়ার ইন্টু, আমরা বলতে পারি 2 পাই এন। এন এর মান কত? সে প্রতি সেকেন্ডে 60 বার ঘুরাইছে, প্রতি সেকেন্ডে না, প্রতি মিনিটে। তাহলে এন এর সংখ্যা হচ্ছে 60, নিচে হচ্ছে 60 ইন্টু স্কয়ার। ঠিক আছে না? আলটিমেটলি 60 কাটাকাটি করে গেলে উত্তর আসতেছে হাফ ইন্টু 0.1 ইন্টু 0.2 স্কয়ার ইন্টু 4 পাই স্কয়ার। এই পুরা ভ্যালুটা তুমি যদি ক্যালকুলেটারে বসাও, যেই আনসার আসবে সেটাই হচ্ছে উত্তর। ক্যালকুলেটর না থাকার কারণে পুরো উত্তরটা করতে পারলাম না আমি। চেক করে নিও কত আসছে। দিস ইজ ইট। মুছে দেই। কোয়েশ্চেনের পরের পার্টটাতে বলতেছে, ছাত্র তার কাজে সফল হতে পারছিলেন কিনা। হ্যাঁ, ছাত্র যে সুতাটা নিছেন, সেই সুতার দৈর্ঘ্যটা উনি করছেন কি 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিছে, অর্থাৎ সে আরো 3 গুণ বাড়াইছে। সুতার দৈর্ঘ্য 3 গুণ বাড়ানোর কারণে তুমি তো বুঝতেই পারতেছো, কৌণিক বেগের মান বৃদ্ধি পেয়ে যাবে, জড়তার ভ্রামকের মানেরও পরিবর্তন ঘটবে। আলটিমেট কথায় আমার কেন্দ্রমুখী বলের মান চেঞ্জ হয়ে যাবে। আমরা বলতে পারতেছি সূত্র থেকে খুব সহজে, কেন্দ্রমুখী বল এফসিপি ইকুয়ালস টু হচ্ছে আমার এম ওমেগা স্কয়ার আর। তাহলে ভাইয়া এখানে চোখেই বাড়ি খেতেছে যে কেন্দ্রমুখী বল সরাসরি বৃত্তপথের ব্যাসার্ধের সমানুপাতিক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 0.2 থেকে 0.6 এ নিয়ে আসি, কেন্দ্রমুখী বলটাও তো আমার 3 গুণ হারেই বেড়ে যাবে। এবং জানতে চাচ্ছি সে কেন্দ্রমুখী বলটা আমার সুতাটা সহ্য করতে পারবে কিনা। যদি সহ্য ক্ষমতার বাহিরে হয়, ছেড়ে যাবে, সফল হতে পারবে না। অন্যথায় বুঝতেই পারতেছো সফল হতে পারবে। আলটিমেটলি হিসাব করে দেখেন, ঘ নাম্বার ম্যাথ বেশি বড় না। এম এর মান বসাবা 0.1, ওমেগা স্কয়ারটা সোজা 2 পাই এন বাই টি, তো তুমি এখানে পাইতেছো 2 পাই 60 বাই 60 স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে 0.6। আলটিমেটলি আমরা পাবো 0.1 ইন্টু 4 পাই স্কয়ার ইন্টু 0.6। দেখো পাই স্কয়ারের ভ্যালু হচ্ছে তোমার 10 দশমিক সামথিং, ধরা যেতে পারে 3.14 ধরা। তাহলে আলটিমেটলি যদি গুণ করে দেই, তাহলে এটা পাওয়া যাবো 0.1 ইন্টু পাই স্কয়ার মানে হচ্ছে 1, 1 ইন্টু 4 ইন্টু 0.6, উত্তর হয়ে যাবে 2.4 নিউটন, যেটা সুতার সহ্য ক্ষমতা থেকে অনেক বেশি। যেহেতু কেন্দ্রমুখী বলের মান সুতার সহ্য ক্ষমতা থেকে এক্সিড করে গেছে, বেশি হয়ে গেছে, তাই আলটিমেটলি ছাত্রটি তার কাজে সফল হতে পারবে। একদম সিম্পল, কঠিন কিছু না। ঠিক আছে ভাই, একটু বাংলা কথা আপনি লিখবেন। সেটা হচ্ছে যে ছাত্রটি তার কাজে সফল হতে পারবে না, কারণ এখানে কেন্দ্রমুখী বলের মান সুতার সহ্য ক্ষমতার বেশি বেশি হয়ে গেছে। এই ছিল কোশ্চেন 6 নাম্বারটা আমাদের। তারপরে আরো কিছু কোশ্চেন হয়, আমরা তারপরে ব্যাংকিং রিলেটেড একটা ম্যাথ দেখতে চাইবো। এই কোশ্চেনটা দেখতে চাইবো।
দেখবি একটু ঠান্ডা মাথায়। প্রশ্নে ব্যাংকিং নিয়ে কথা বলছে। ব্যাংকিং থেকে তোমাকে জাস্ট ১টা ২টা সূত্র পড়লে এনাফ। তোমার আর কষ্ট করা লাগবে না। ব্যাংকিং অত্যন্ত জরুরি টপিক। এটা থেকে প্রশ্ন আসে। যারা ২য় বর্ষে আছো তোমরা জানো এটা কি পরিমাণ লেভেলে রিপিট হয়। যারা ফার্স্ট ইয়ার আছে তারাও যদি একটু খেয়াল করো বিগত বছরের প্রশ্নগুলা অনেক বেশি আসছে ব্যাংকিং। ব্যাংকিং থেকে ব্যাংকিং হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণনের ক্ষেত্রে তোমাকে সাধারণত কেন্দ্রমুখী বলের যোগান দেওয়া লাগে। এখন কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য চাকা এবং রাস্তার ঘর্ষণ বলটা এনাফ হয় না। তাই আল্টিমেটলি আমরা রাস্তার ভিতরের প্রান্তের সাপেক্ষে বাইরের প্রান্তটা কিছুটা উঁচু করে দেই যেন সে প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান পায়। এখন রাস্তার ভিতরের প্রান্ত থেকে বাহিরের প্রান্ত যতটা উঁচু রাখা হয়, যত কোণে উঁচু করা হয়, সেই কোণটারে আমরা বলতেছি ব্যাংকিং কোণ। তাহলে আল্টিমেটলি আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে ধরো কোনো একটা বাঁকের ব্যাসার্ধ। সেই বাঁকটা যেই বৃত্তের অংশ সেই বৃত্তের এটা হচ্ছে কোনটা বাঁক, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। বাঁকটা বৃত্তের যে অংশবিশেষ সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আমার রাস্তাটা যদি এক্স পরিমাণ পুরু হয় এন্ড রাস্তার ভিতরের প্রান্ত থেকে যদি বাহিরের প্রান্তটা কিছুটা উঁচু করে দেওয়া হয়, যতটুকু উঁচু করে দেওয়া ধরো এইচ পরিমাণ উঁচু করে দেওয়া হইলো, তাহলে এই এইচ পরিমাণ উঁচু করতে যাওয়া সেটা ভিতরের প্রান্তের সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করতেছে সেটারে আমরা আলটিমেটলি বলতেছি ব্যাংকিং কোণ থিটা। তাহলে আলটিমেটলি চিন্তা করে দেখেন রাস্তার ব্যাংকিং কোণ থিটা এর ভ্যালু হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু যেটা ত্রিভুজ, ধরো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। সাইন থিটা ইকুয়াল টু হয়ে যেতেছে আমার লম্ব বাই অতিভুজ এক্স। এটা হচ্ছে আমার ফার্স্ট ইকুয়েশন, প্রথম ইকুয়েশন, বুঝছো? সাইন থিটা ইকুয়াল টু এইচ বাই এক্স। এবার আমার সেকেন্ড ইকুয়েশন যেটা, এই বাঁকটাকে সে যদি ভি বেগে রওনা দিতে চায়, ভি বেগে অতিক্রম করতে চায়, অবশ্যই তার কেন্দ্র বরাবর মোট বল এর যোগান কিছু না কিছু জিনিস দিতে হবে। সেই শর্তটাকে কাজে লাগাইয়া আমরা আরেকটা ইকুয়েশন পাওয়া যাই, সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার এম ভি স্কয়ার বাই আর জি, ভি স্কয়ার বাই আর জি। এই ইকুয়েশনটা আমরা ডিরাইভ করছিলাম থিওরি ক্লাসে, আপাতত তোমার চাপ নেই। আলটিমেটলি তুমি মাথায় না এই দুইটা সূত্র খুব ঠান্ডা মাথায় বসে রেখে দিবা। এই দুইটা সূত্র জানলেই ম্যাথ হয়ে যাবে, পরীক্ষা কাটিয়ে দিতে পারবা তুমি। কোয়েশ্চেনে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, আমার এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম বোর্ড না, এটা আসছে কুমিল্লা বোর্ড 2025-এ। সিটিজি হলে চট্টগ্রাম বোর্ড। কোয়েশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে বিষয়টা এতটা কনফিউজিং যে কেন্দ্রমুখী রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয়ের জন্য তুমি উপরের সূত্রটা ইউজ করতে পারো, নিচের সূত্রটা ইউজ করতে পারো। কারণ নিচের সূত্র যারা এইভাবে মাথায় রাখতেছো ব্যাগের সাপেক্ষে, কোয়েশ্চেনে তো গতিশক্তি দেওয়াই আছে, ব্যাগের সাপেক্ষে তো আমি বসাইতেই পারি। তাহলে এই ম্যাথটা যারা নিচের সূত্রটা দিয়ে করতে যাচ্ছ তারা আলটিমেটলি ভুল করে ফেলবে। এটা দিয়ে করলে তোমাদের অঙ্ক হবে না, ভুল হয়ে যাবে। কারণ কোশ্চেনে তোমাকে সেই ব্যাগটা দেওয়া নাই যেই ব্যাগে তুমি নিরাপদে বাঁকটাকে অতিক্রম করছিলা। কোশ্চেনে তোমাকে জাস্ট বলে দেওয়া হয়েছে যে তুমি ঠিক এত গতিশক্তি নিয়ে বাঁকের সম্মুখীন হইছো, আদৌ বাঁকটা অতিক্রম করতে পারছো কিনা। যদি বাঁক অতিক্রম করতে পারো এমন ভেলোসিটি এখানে বসাইতে হবে, বুঝতেছো? অন্য কোনো ভেলোসিটি বসাইলে কিন্তু হবে না। প্রশ্নে আমাকে রাস্তার ব্যাস দেওয়া আছে, অর্থাৎ আর এর মান নিয়ে আসতে পারবো সেখান থেকে। রাস্তার প্রস্থ এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু, ভিতরের প্রান্ত থেকে বাইরের প্রান্ত কতটুকু উঁচু সেটা হচ্ছে আমার এইচ এর ভ্যালু। এন্ড এনাফ তো ব্যাংকিং কোণ বের করার জন্য এইচ এবং এক্স এর ভ্যালু বসায় দিলে আমরা পেয়ে যাব যে ব্যাংকিং কোণ সাইন থিটা ইকুয়ালস টু থাকবে আমাদের সাইন থিটা ইকুয়ালস টু হইতেছে আমার এইচ বাই এক্স। তাহলে এখানে এইচ এর মান হচ্ছে 0.4, এক্স এর মান হচ্ছে 10 মিটার পুরো, তো 10 বসায় দিব। দেন থিটা ইকুয়ালস টু থাকতেছে আমার সাইন ইনভার্স 1/40। এটা মনে হয় ভাইয়া তুমি 2.29 ডিগ্রি পেয়ে যাবা, অর্থাৎ 2.29 ডিগ্রির আশেপাশে কিছু একটা আসে। এটা আসে আমার রাস্তার ব্যাংকিং কোণ। পরের প্রশ্ন বলছে বাসটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, অর্থাৎ যেই ব্যাগে সে বাঁকের সম্মুখীন হয়েছে সেই ব্যাগটা আদৌ সেই ব্যাংকিং কোণের জন্য সেফ লিমিটের মধ্যে পড়ে কিনা, নাকি সেই ব্যাগে অতিক্রম করার জন্য ব্যাংকিং কোণ আরো বেশি প্রয়োজন ছিল সেটা জানতে চাওয়া হয়েছে। তাহলে তুমি আলটিমেটলি এখানে বের করে দাও যে কি পরিমাণ ব্যাংকিং কোণের জন্য কি পরিমাণ ব্যাগ তুমি অতিক্রম করতে পারো, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। আমাদের টার্গেট হইতেছে আমরা 2.29 অর্থাৎ রাস্তায় প্রদত্ত ব্যাংকিং কোণের সাপেক্ষে জানতে চাচ্ছি কত ব্যাগে সে নিরাপদে বাঁক নিতে পারবে, বুঝতেছো? এবং সেই ব্যাগের মানটা যদি আমার এই ব্যাগের থেকে বেশি হয়,
নিরাপদ সীমানাটা যদি সম্মুখিত সীমানা থেকে বেশি হয় তাহলে পারবে, আদারওয়াইজ পারবে না। কাজ করে দেখি, এখান থেকে ভি এর একটা মান পাবো। ধরো ভি এর মান কিছু একটা পাইছি, কেমনে বুঝাইতাম, মনে করো 100 মিটার পার সেকেন্ড ধরো। তো সেই 100 মিটার পার সেকেন্ড যদি এটা থেকে বেশি হয় তাহলে হ্যাঁ, নিরাপদ সীমানা তার থেকে বেশি, দ্যাটস ওয়াই বাঁক নিতে পারবে, আদারওয়াইজ পারবে না। তুমি একটু চেক করবা একটু ক্যালকুলেটর দিয়ে এটা ভ্যালু কত আসে, দেন এই গতিশক্তির কারণে কি পরিমাণ ব্যাগ তার অর্জনে ছিল, দেন দুটোর মাঝখানে কম্পেয়ার করে দেখবা যে নিরাপদের মধ্যে পারবে কি পারবে না। ঠিক আছে, ব্যাংকিং কোণ থেকে আরো অনেক কোশ্চেন ছিল যতটুকু মনে হয়। যে ধরো আমরা যদি বোঝানোর চেষ্টা করি, এটা তো সংঘর্ষ থেকে আসছে। ওকে, এই কোশ্চেনের দিকে খেয়াল করবে, এই কোশ্চেন খুব ভালো। ওটাতে কি বলা হইতেছে, বলা হইতেছে একজন সাইকেল আরোহী নির্দিষ্ট বেগে, আবার সেম কথা, বাঁক অতিক্রম করার জন্য উল্লম্ব সাথে কোণ হেলে যায়। দেখো, রাস্তার ভিতরের পাশ থেকে বাহিরের পাশটা ঠিক যতটুকু উঁচু রাখা হয়, সেই উচ্চতার কারণে ভিতরের পাশে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে সেই অ্যাঙ্গেলটারে আমরা বলছিলাম ব্যাংকিং কোণ। এন্ড এই ব্যাংকিং কোণ ত্রিভুজের মধ্যে প্রমাণ করা যায়, এই থিতা উল্লম্বের সাথে যে পরিমাণ উৎপন্ন কোণ হয় থিতা, এই দুইটা থিতা কি হয়, সমান। তার মানে কোন একজন আরোহী বাঁকের রাস্তায় উল্লম্বের সাথে যত কোণে হেলে পড়তেছেন সেটাও আমরা ব্যাংকিং কোণের সমান বলতে পারি। তাইলে আমার এখানে আরোহী উল্লম্বের সাথে 20 ডিগ্রি কোণে হেলে গেছেন, তাহলে আমি বলতে পারি আমার এখানে ব্যাংকিং কোণের মান বলে দিচ্ছে 20 ডিগ্রি। কোশ্চেন একটু দেখি, বক্রতার ব্যাসার্ধ জানতে চাইছে, আমরা তো জানি বক্রতার ব্যাসার্ধ খুব সহজে বের করতে পারবো চাইলে, যে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার ভি স্কোয়ার বাই আর জি। দেখো এই প্রশ্নে রাস্তার প্রশস্ততা দেওয়া নাই, ভিতরের প্রান্ত থেকে বাইরের উচ্চতা দেওয়া নাই, পরিপূরক অঙ্কের মতো, তাই সাইনের সূত্রটা না করে ট্যানের সূত্রটা করতেছি। তাহলে কাজ করে ফেলো ভাইয়া, যে এখান থেকে বক্রতার ব্যাসার্ধ আর ইকুয়ালস টু থাকবে ভি স্কোয়ার বাই tan থিটা ইন্টু জি। ভি এর মান হইতেছে কত বেগে সে যাচ্ছিল, 15 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, 15 স্কোয়ার 10 20, জি এর মান হচ্ছে 9.8। তাহলে এখান থেকে তুমি আর এর মানটা অ্যাপ্রক্সিমেটলি 53 মিটারের কাছাকাছি কিছু একটা পেয়ে যাবা। ক্যালকুলেটরে মাস্ট করবে, আয়ার উপর ভরসা করে রেখে দিও না, এতটুকু তো তোমরা পারবাই, করিও কেমন ভাইয়া। দেখো পরের প্রশ্নটা, খুব মন্তব্যটা খুব ভালো, কারণ বলা হইতেছে কোন একজন শিক্ষার্থী মন্তব্য করছে সাইকেল আরোহীর ভর সেটা হচ্ছে 75 কেজি। আমরা জানতে চাচ্ছি সাইকেল আরোহীর এই ভরের কথাটা সত্য নাকি মিথ্যা। দেখো, সাইকেলের ভরটা ছিল 35 কেজি, এবং সাইকেল আরোহীর ভর যদি কিছুটা থাকে তাহলে মোট যে ভর সেটা আমরা ধরে নিচ্ছি এম ভরের একটা বস্তু এখানে আছে। এন্ড এম ভরের বস্তুর কারণে পৃথিবীর সেন্টার বরাবর একটা ওজন থাকবে এম জি, প্রতিক্রিয়া বল থাকবে তলের লম্ব বরাবর আর। এখানে আর এবং এম জি সরাসরি সমান না হয়ে বরং আর এর একটা উপাংশ, আর এর থিতা বরাবর উপাংশ হচ্ছে আর কস থিতা, আমি বলতে পারি আর কস থিতা হচ্ছে আমার এম জি এর সমান। তাহলে আমি ডিরেক্ট আর ইকুয়াল টু এম জি না লিখে বলবো আরোহীর মোট ভর আর কস থিতা বাই জি। আর এর মান ছিল 11, জি হচ্ছে 9.8। এখান থেকে তুমি হিসাব করলে এম এর মান পাওয়া যাবা 110 কেজি। তাইলে আরোহী সহ সাইকেলের মোট ভর যদি 110 কেজি হয়, যেখানে সাইকেলের ভরই 35 কেজি, তাহলে আমি বলতে পারি আরোহীর ভর এম ইকুয়ালস টু হবে 110 বিয়োগ সাইকেলের ভর, হুইচ ইজ 75 কেজি। আমরা বলে দিব যে হ্যাঁ, ওনাদের উক্তিটা যথার্থ ছিল, উনি যে মন্তব্য করছেন সেটা সঠিক। এখানে যে জিনিসটা শুভঙ্করের ফাঁকি হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আর ইকুয়াল টু এমজি ধরে তোমরা কাজ করতে যাবা, এটা করিও না ভাইয়া। কারণ আর সরাসরি এমজি এর সমান হয় নাই, বরং আর এর কজ উপাংশটা এমজি এর সমান হয়েছে, দ্যাটস ওয়াই আর কস থিটা ইকুয়াল টু এমজি। ঠিক আছে, ভেরি গুড। নেক্সটে যাচ্ছি, এটা তো করছি। কেন্দ্রমুখী বলের আর কোনো অঙ্ক কি আমাদের আছে? আই গেস এই একটা অঙ্ক আছে, ট্রেন নিয়ে আছে, কেন্দ্রমুখী বল ব্যাংকিং কোণের অঙ্ক আছে। দেখো, এই প্রশ্নে কি কি বলছে, কোন একটা ট্রেন এত গতিবেগ নিয়ে চলতেছে, অর্থাৎ ট্রেনের বেগটা হচ্ছে আমার 16.67 মিটার পার সেকেন্ড। কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য কি করি, আমরা 3.6 দ্বারা ভাগ করে দিই। যদি ভিজিবল না হয়, যদি না দেখতে পাও, আমি একটু উজ্জ্বল একটা বর্ণ ইউজ করতেছি, এটা হচ্ছে 16.67 মিটার পার সেকেন্ড। বলতেছে ট্রেন এত ব্যাসের রেল লাইনে বাঁক নেওয়ার সময় বগি সহ উল্টে যায়, অর্থাৎ এখানে ব্যাস জায়গা ব্যাসার্ধ নিয়ে আসলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে 156/2, 600 অর্ধেক হলে 300, 56 অর্ধেক হলে 28, এটা হয়ে যাবে 328 মিটার। ওকে, ক্যালকুলেটর না থাকলে যে কত কিছু করা লাগে।
রেল লাইনে বাঁক নেওয়ার সময় বগি সহ উল্টে গেছে। যাক, ওই স্থানে রেল লাইনের দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব তাহলে মানে এক্স এর মান দেওয়া আছে এখানে, এবং ভিতরের পাত বাহিরের পাত থেকে ঠিক এইচ পরিমাণ উঁচু। সিলেট বোর্ড পজিশন প্রশ্ন করতেছি। ব্যাংকিং কোণ নির্ণয় করো। তাহলে ভাইয়া যেটা বলে দিছি, এক্স এবং এইচ থাকলে ব্যাংকিং কোণ সেটার সাপেক্ষে করা লাগে। তাহলে আমরা যে ব্যাংকিং কোণ বের করি, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার এইচ বাই এক্স, থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন ইনভার্স ভিতরের পাত থেকে বাইরের পাতটা ঠিক এইচ পরিমাণ 7 সেন্টিমিটার উঁচু, 0.07। রাস্তার প্রশস্ততা হচ্ছে 1 মিটার। তাহলে আলটিমেটলি এটা করলে যা আসবে তাই হচ্ছে আমার উত্তর। ওকে, করে নিও। এটা আমার সিলেট বোর্ড 25 ম্যাথ কোশ্চেনটা ভালো। এটা সহজ, পারবা তুমি। পরের অঙ্কটা দিকে তাকাও। উল্লেখিত ট্রেনটি দুর্ঘটনায় পড়ার কারণ কি? এত ব্যাংকিং কোণ সমৃদ্ধ রোডে বাঁক নেওয়ার জন্য নিরাপদ বেগটা কত যদি বের করে ফেলতে পারি, তাহলে বলে দিতে পারবো তার সাপেক্ষে জাজমেন্ট করে যে ট্রেনের গতিবেগটা নিরাপদ সীমানার বেশি ছিল নাকি কম ছিল। নিশ্চয়ই বেশি ছিল, দ্যাটস ওয়াই সে উল্টে গেছে। নিরাপদ বেগটা যদি নিয়ে আসতে পারো, হয় যেগুলো আমরা বলতে পারি tan থিটা ইকুয়ালস টু বি স্কোয়ার বাই আর জি। তোমাদেরকে না আমি এখানে একটা ট্রিক শেখাইতে পারি। সেটা হচ্ছে ব্যাংকিং কোণের ক্ষেত্রে থিতার ভ্যালুটা 1 থেকে 4 রেডিয়ানের মাঝখানে আসে, এবং এই সীমানার মধ্যে সাইন থিতা এবং ট্যান থিতার ভ্যালু সমান হয়। আলটিমেটলি আমি যদি সাইন এবং ট্যান সমান বলতে পারি ব্যাংকিং এর জন্য শুধুমাত্র, তাহলে বি স্কোয়ার বাই আর জি আমার এইচ বাই এক্স এর সমান হয়ে যাবে না? তাহলে আমি যদি দুটো ম্যাথ একসাথে করে ফেলি, দেখো কাজটা অনেকটা সোজা হইলো আমার জন্য। এইচ বাই এক্স এর মান হচ্ছে 0.07, ভি কত ব্যাগে সে যাইতেছিল সেটাই জানতে চাই। 16.67 বসাবে না এখানে, এখানে জানতে চাচ্ছি কত ব্যাগে সে মোড় নিছিল। আর এর মান হচ্ছে বাঁকের ব্যাসার্ধ 328 মিটার, জি হচ্ছে 9.8। তোমরা যদি পুরো কাজটা করো তোমরা ভি এর মানটা পেয়ে যাবা 15 মিটার পার সেকেন্ড। আমি কাজ করে দেখছিলাম, এন্ড আলটিমেটলি বাঘটায় 15 মিটার পার সেকেন্ড বেগে তুমি নিরাপদে অতিক্রম করতে পারো, যেখানে ট্রেন নিরাপদ সীমানার অনেক বেশি, 16.67, 1 মিটার পার সেকেন্ড প্রায় বেশি। এত বেশি বেগে বাঁক নিছে, দ্যাটস ওয়াই সে বগি উল্টে গেছে। যে ব্যক্তি চালাইছে ওর বুঝে না ব্যাংকিং এর কথাবার্তা। ঠিক আছে বলাবান, এই ছিল আমার ব্যাংকিং থেকে কোশ্চেন। আমাদের 3টা টপিক বোঝানোর কথা, আমি 2টা টপিক বুঝাইছি। কেন্দ্রমুখী বল, ব্যাংকিং কোড, লাস্ট ওয়ান তারপর শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। জড়তার ভ্রামক হচ্ছে কোন একটা বস্তু ঘূর্ণায়মান অবস্থায় তার রৈখিক ভর থেকে বেশি আমরা কৌণিক ভর নিয়ে কাজ করি, সেই কৌণিক ভরটাকেই জড়তার ভ্রামক বলা হয়। এটা চিন্তা করে দেখবেন ভাইয়া, একটা দণ্ডের ভর দেওয়া আছে, দণ্ডটার পি কিউ একটা অক্ষ যেটা প্রান্তবিন্দুর সাপেক্ষে গেছে, প্রান্তের সাপেক্ষে গেছে, এটা হচ্ছে আমার প্রান্ত বিন্দুগামী। এন্ড এক্স ও একটা অক্ষ, এটা হচ্ছে আমার মধ্যবিন্দুগামী। এন্ড কোশ্চেনে বলে দিছে প্রান্তবিন্দুর সাপেক্ষে দণ্ডের টর্ক নির্ণয় করো, যেখানে দণ্ডের উপর প্রযুক্ত বলের মান 400 নিউটন। তাহলে আমরা তো জানি টর্ক টাও ইকুয়ালস টু হচ্ছে আর এফ সাইন থিটা। এন্ড এই সকল কেসের ক্ষেত্রে থিতার মান 90 ডিগ্রি সবসময়। যদি বুঝতে না পারো তাহলে এই বরাবর আর এই বরাবর এফ, মধ্যবর্তী অ্যাঙ্গেল কি সমকোণে আছে দেখো। তাইলে আর এর মান পিকিউর সাপেক্ষে দূরত্ব 2.5 অর্থাৎ 5 মিটার, প্রযুক্ত বলের মান হচ্ছে 400 নিউটন, আলটিমেটলি হচ্ছে 2000 নিউটন মিটার। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে কোন অক্ষের সাপেক্ষে দণ্ডটি ঘোরানো অধিকতর সহজ হবে। দেখো, জড়তার ভ্রামক যেহেতু কৌণিক ভর, কৌণিক ভরের মান যত কম ঘোরানো তত সহজ। ভরের মান বেশি হলে ঘুরে তোমার কষ্ট হবে বেশি। তাই তুমি একবার এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মাপবে, একবার পি কিউ অক্ষের সাপেক্ষে মাপবা। তাহলে ভাইয়া পি কিউ অক্ষের সাপেক্ষে অর্থাৎ কোন সরু সুষম দণ্ডের প্রান্তবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে ml²/3, এন্ড মধ্যবিন্দুর সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে ml²/12। দেখো প্রশ্নের উত্তর তোমার চোখের সামনে ভাসে, পিকিউর মানটা বেশি হবে এক্স ওয়াই অপেক্ষা, তাই পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি, ঘোরানো অধিকতর কঠিন। আলটিমেটলি হিসাব করে ফেলি, দণ্ডের ভর ছিল আমার এম 8 কেজি, ঘূর্ণন পথের ব্যাসার্ধ হচ্ছে 5 স্কয়ার 3। তাহলে আমরা পাইতেছি আই পি কিউ ইকুয়ালস টু 25,8,200/3। ওকে, দেন এই ভ্যালুটা হবে এক্স অক্ষের সাপেক্ষে এটা হবে 200/12। চোখেই বাড়ি খেতেছে যে পিকিউ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বেশি হওয়ার কারণে পিকিউ অক্ষের সাপেক্ষে ঘোরানো কঠিন হবে, এক্স অক্ষের সাপেক্ষে ঘোরানো সহজ হবে। বুঝতেছো নি ভাইয়া? তাহলে আমরা বলবো যে যেহেতু আই পিকিউ গ্রেটার দেন আই এক্স ওয়াই, তাই এক্স ওয়াই সাপেক্ষে
সহজ। ঠিক আছে, আমাদের জড়তার ভ্রমণের টপিকটা গেল। আমরা এবার আমাদের পরবর্তী কোশ্চেনগুলোকে দেখার চেষ্টা করব। কি বলতে চাচ্ছি দেখি তো পরবর্তী কোশ্চেনগুলোতে। লাইক একটা কোশ্চেন আছে, সেখানে কোশ্চেনটাতে বলা হইতেছে 2.5 কেজি ভরে নেট সিলিন্ডার দেওয়া আছে, এত আরপিএম এ অক্ষের সাপেক্ষে আবর্তন করছে। ঠিক আছে, সিলিন্ডারটিকে গলিয়ে চিত্র 2 এর ন্যায় ওই ভর এত দৈর্ঘ্য বিশিষ্ট সুষম সরলদণ্ডে পরিণত করা হলো। আচ্ছা, এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ড 2025-এ আসছে, যদিও কথাটা ভালো মতো উঠে আসে নাই। আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে সিটিজি 2025। কোশ্চেনে বলতেছে চিত্র একে 2.5 কেজি ভরের 20 সেন্টিমিটার নেট সিলিন্ডার আছে। তাহলে সিলিন্ডারটার ভর দেওয়া এম 2.5 কেজি, সিলিন্ডারটার ব্যাসার্ধ দেওয়া আর 10 সেন্টিমিটার। এই সিলিন্ডারটা ঠিক এত আরপিএম এ ওমেগা 120 আর পিএম এ নিজ অক্ষের সাপেক্ষে আবর্তন। এখানে কথাটা আসতো নিজ অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ঠিক মাঝখানে যেটা অক্ষ গেছে না, পিকিউ অক্ষ, এই পিকিউ অক্ষের সাপেক্ষে সে আবর্তন দিতেছে। সিলিন্ডারটারে আমি যদি একটা দণ্ডে পরিণত করি, যে দণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 250 সেন্টিমিটার, টোটাল এল 250 সেন্টিমিটার, এন্ড যেটা আবার 100 আরপিএম এ আবর্তন করতে চলে ওমেগা 1 ওমেগা 2। ফার্স্টে উদ্দীপকটাকে ভেঙে ফেললাম। কোশ্চেনে বলতেছে দণ্ডটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। দণ্ডটির কৌণিক ভরবেগ বের করার উপায় হইতেছে, দেখো ভাইয়া, কৌণিক ভরবেগ ইকুয়ালস টু, আমরা কি জানি, এল ইকুয়ালস টু আমাদের আই ওমেগা। দণ্ডের জন্য আই লাগবে, দণ্ডের জন্য ওমেগা লাগবে। দণ্ডের ওমেগার মান নিয়ে আসো, আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে আসেন। আমরা জানি আরপিএম ইকুয়ালস ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই এন বাই পি, এন্ড আরপিএম মানে রোটেশন পার মিনিট। 100 আরপিএম মানে প্রতি মিনিটে 100টা রোটেশন। তাহলে 2 পাই ইন্টু রোটেশন হয়েছে 100টা, প্রতি দুঃখিত প্রতি মিনিটে 100টা রোটেশন হয়েছে, মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এটা হবে 2 পাই বাই 60। ওমেগা 2 এর ভ্যালু, ওমেগা 2 ইকুয়ালস টু আসতেছে 2 পাই ইন্টু 100, নিচে হচ্ছে 60। আই এর মান জানতে চাচ্ছি, আই হচ্ছে জড়তার ভ্রামক। চিন্তা করে দেখো তো, পিক, এই যে একটা চিত্র 2 এর, এটা একটা দণ্ড, যে দণ্ডটার প্রান্তবিন্দু সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে। প্রান্তবিন্দু সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে আমার এম এল স্কয়ার বাই 3। একটু আগের অঙ্কটাই জাস্ট ঘুরাইছে। বস্তুর ভর কত রে? তো বলছে নি, দেখো তো, বলা হয়েছে আচ্ছা, প্রথম সিলিন্ডারটারে গলায়া দ্বিতীয় বস্তুটা বানানো হয়েছে। প্রথম সিলিন্ডারের ভর যদি হয় 2.5 কেজি, তাহলে দ্বিতীয় বস্তুর ভর কি হবে? সেমই তো হবে, জাস্ট শেপ চেঞ্জ হয়েছে, ভর তো চেঞ্জ হয় নাই। এম হচ্ছে 2.5, দণ্ডের দৈর্ঘ্য কত? 250 সেন্টিমিটার, মানে এটা হচ্ছে 2.5 মিটার নিলে নিচে হচ্ছে 3, এদিকে থাকবে নিচে 30 আই ইন্টু 100। এরপরটা নিয়ে কাজ করলে ভাইয়া একটা ভ্যালু তুমি পাওয়া যাবা, সেটা হচ্ছে ধরনের কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে আই ওমেগা, এখানে আরপিএম টারে কনভার্ট করছি রেডিয়ান পার সেকেন্ডে। রেডিয়ান পার সেকেন্ডে নেওয়ার জন্য আরপিএম টু রেডিয়ান পার সেকেন্ড মানে 2 পাই বাই 60 দ্বারা গুণ, শেষ। দেন পরের টপিকটা হচ্ছে ভর। ভরটাকে কিভাবে চিন্তা করবা? দণ্ডের ভর দেওয়া আছে 2.5 কেজি, কারণ সিলিন্ডারটা গলায় বানানো হয়েছে, ভর সেম থাকে। কোশ্চেনের পরের পার্টটা দেখি, কোন বস্তুর ঘূর্ণন থামানো ঠিকতর কঠিনতর হবে, অধিকতর কঠিন হবে আর কি। প্রথম বস্তুর জড়তার ভ্রামক, যে বস্তুর কৌণিক ভর যত বেশি, সেটা থামানো ততটা কষ্টকর, রাইট? তাহলে প্রথম বস্তুর জন্য যে আলটিমেটলি, আচ্ছা কৌণিক ভর না, কৌণিক ভর না, এখানে একটা সমগ্র ফাঁকি ছিল যেটা পা দিয়ে ফেলছি অলমোস্ট আমি। বাস্তব জীবনে চিন্তা করে দেখো তো, কোন একটা বস্তুর ভর যত বেশি তাকে থামানো তত বেশি কষ্টকর, নাকি কোনো একটা বস্তুর ভর বেগ যতটা বেশি তাকে থামানো ততটা কষ্টকর? দ্বিতীয়টা। লাইক তুমি যদি বলো ভরের সাপেক্ষে, চিন্তা করে দেখো, একটা বুলেট, সেটাও তো স্বল্প ভরেরই বস্তু, তাহলে তাকে থামানো এতটা কষ্টকর কেন? সেটা কেন সবকিছু বিধে চলে যায়? আলটিমেটলি ডিপেন্ড করতেছে নিউটনের সেকেন্ড ল, কোন বস্তুর উপর প্রযুক্ত মোট বল আর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তার মানে ভরবেগের পরিবর্তনের হার যত বেশি, প্রযুক্ত বলের পরিমাণ ততটাই বেশি। এখানে কথাটা বুঝিও, প্রথম বস্তুটা, আচ্ছা নিউটন কিন্তু কখনো কয় নাই যে রৈখিক বল
রৈখিক ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক। অয় ওর সূত্র দেওয়ার সময় ঠিক ওইটারই মাথায় রাখছে। ভরবেগ মানে রৈখিক কণিক দুইটারই উনি মিন করে বলছেন। বাট আমরা পড়ার সময় শুধু শুধু পড়ছি F ইকুয়াল টু ডিপি বাই ডিটি। পরে এটা রিয়েলাইজ করছি যে F ইজ ইকুয়াল টু ডিপি বাই ডিটি যেমন একটা পার্ট, L ইজ ইকুয়াল টু ডিআই বাই ডিটি বা ডি ওমেগা বাই ডিটি। ডি ওমেগা বাই ডিটি এটাও একটা পার্ট। তাহলে চিন্তা করে দেখো, প্রথম বস্তুর জন্য কৌণিক ভরবেগ, দ্বিতীয় বস্তুর জন্য কৌণিক ভরবেগ তুমি খুব সহজে নিয়ে আসছো, এটা হচ্ছে L2। এবার তুমি প্রথম বস্তুর জন্য কৌণিক ভরবেগটা নিয়ে আসবে, সেটা হচ্ছে L1। সিম্পল ভাবে বলো ভাইয়া আই ওমেগা 1, I1 ওমেগা 1। দ্বিতীয় বস্তুর জন্য L2 ইকুয়ালস হচ্ছে I2 ওমেগা 2। তাহলে প্রথম বস্তুর জন্য আমি যদি I1 বের করতে চাই, প্রথম বস্তু তো বলেই দিছে সেটা প্রায় 120 আরপিএম এ ঘুরতেছে। 120 আরপিএম টু রেডিয়ান পার সেকেন্ড মানে 2π/60 দ্বারা গুণ। প্রথম বস্তুটা ছিল একটা আমার সিলিন্ডার। কোন একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক কোন একটা চাকতির জড়তার ভ্রামকের সমানই হয়ে থাকে, কারণ আলটিমেটলি একটা সিলিন্ডারকে ঠিক সরু করে কাটলে এটা অসংখ্য চাকতির ছাড়া কিছুই না। And চাকতির জড়তার ভ্রামক ছিল আমাদের হাফ এম আর স্কোয়ার, মনে আছে নিশ্চয়ই। রিং এর জড়তার ভ্রামক যা, চাকতির জড়তার ভ্রামক তার অর্ধেক। তাহলে চাকতির জড়তার ভ্রামক যদি বসায় দাও হাফ এম আর স্কোয়ার, চাকতির ভর হচ্ছে আমার 2.5 কেজি, চাকতির ব্যাসার্ধ সেটাও বলে দিছে 20 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার মানে 0.1। আলটিমেটলি পুরো জিনিসটা হিসাব করলে আমরা পেয়ে যাব 2.5 ইন্টু 0.1 ইন্টু 120, নিচে হচ্ছে পাই/2, আর এই 2 কাটা নিচে থাকতেছে এটা 60। ওকে, তো পুরোটা নিয়ে একটু কাজ করে দেখো ভাইয়া, যদি আমরা হাতে কলমে হিসাবটা করতে চাই, পারবো নাকি? পারবো। 60 দ্বারা 120 করলে হয়ে যাবে 2। ঠিক আছে, চিন্তা করে দেখো 2 ইন্টু 2.5 মানে 5 ইন্টু 0.1 ইন্টু পাই। কাজ করে দেখো 5 ইন্টু 0.1 মানে হচ্ছে কত রে, 0.5 ইন্টু পাই মানে 3.14। 3.14 রে অর্ধেক করলে তুমি পেয়ে যেতেছো 1.56 কেজি মিটার পার সেকেন্ড। হাতে ক্যালকুলেশন রে এখন মূল্য দিতে আসো না তো, কিছুদিন পরে বুঝবা এটার মর্ম কতটা বেশি। আর এই অঙ্কটার দিকে তাকাইলে থাক বাপু, এটা হাতে ক্যালকুলেশন করবো না, এটা জটিল। তাহলে ভাই একটু চেক করে নিবা দুইটা বস্তুর মধ্যে কোনটার কৌণিক ভরবেগ বেশি। যার কৌণিক ভরবেগ যত বেশি তাকে থামানো ততটাই কঠিন। এভাবে মনে রাখবা নিউটনের দ্বিতীয় সূত্র, যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত মোট বল তার ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। এখানে ভরবেগটা যে রৈখিক হইতে কোনো কথা নাই, কৌণিকও হতে পারে। কনসেপ্টের ছোট 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 ফাঁকি রয়ে যায় আমাদের মধ্যে। পরের কোশ্চেনটা দেখি। পরের যদি সেম কোশ্চেনটা দেখি, আমাদের বেশি একটা বাকি নেই, আমরা অনেকগুলো ম্যাথ করে ফেলছি। লাইক এই একটা কোশ্চেন আছে, তার পূর্ববর্তী একটা কোশ্চেন আছে, আমরা এটা দেখতে চাচ্ছি। কি বলছে? সংঘর্ষ, ছোট কোশ্চেন বেশি না। বলতেছে দুটি বস্তু মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো, এদের ভর যথাক্রমে এত এত। প্রথম বস্তুটি এত বেগে বাম থেকে ডান দিকে এবং দ্বিতীয় বস্তুটি এত বেগে ডান থেকে বাম দিকে চলছিল। আচ্ছা আচ্ছা, বুঝছি। সম্মিলিত বেগ হিসাব করো। খুব সিম্পল ভাবে চিন্তা করো, একটার ভর 20 কেজি, একটার ভর 10 কেজি। প্রথমটা এত বেগে বাম থেকে ডানে, তাহলে যেটা 20 কেজি ভরের বস্তু, 20 কেজি ভরের বস্তু সে বাম থেকে ডান দিকে চাইতেছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এটারে এমনি চিন্তা করতে পারো, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার নিয়ে 3.6 দ্বারা ভাগ করে দিয়ে আমরা আলটিমেটলি, অথবা এমনি চিন্তা করতে পারি 36/18, 3.6 দ্বারা ভাগ করে দিবা, 5/18 দ্বারা গুণ করলো তো হয়। আচ্ছা, এটা রেখে দিই, কিলোমিটার প্রতি ঘন্টাতে রেখে দিই, চাইলে মিটার পার সেকেন্ড নিতে পারতাম, নাকি হিসাব করতে হবে আর কি। দেন বলতেছে যে অপর যে বস্তুটা সেটা হচ্ছে 10 কেজি ভর বস্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টায় আসতেছে। এটা হচ্ছে 10 কেজি ভরের বস্তুটা 10 কেজি, এটা আসতেছে কত বেগে রে? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা এটা হচ্ছে U1, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে U2, এটা হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এন্ড সম্মিলিতভাবে সংঘর্ষের পরে দুটি বস্তু সম্মিলিতভাবে একই বেগে বাম থেকে ডান দিকে চলতেছে। বাম পাশের বস্তুগুলো সংঘর্ষে লিপ্ত হয়েছে, দুইটা সংঘর্ষে লিপ্ত হওয়ার পর দুইটা বস্তু একসাথেই ডান দিকে যাইতেছে ভি বেগে। দুইটা বস্তুর ভর M1 প্লাস M2। বস্তুদ্বয়ের ভরের মান হয়ে যাবে 20 এবং 10 30 কেজি। প্রশ্নে যাইতেছে সম্মিলিত বেগ হিসাব করো, বাম থেকে ডানে কোন ধরনের হবে। বুঝতে পারতেছি। তাহলে চিন্তা করে দেখো তো, আমরা যে হিসাব করতে চাই গ নাম্বারে, সংঘর্ষের আগে মোট ভরবেগ সেটার মান কত, সংঘর্ষের পূর্বের
মোট ভরবেগ সেটা হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু সংঘর্ষের পরের মোট ভরবেগ। মোট ভর হচ্ছে m1 প্লাস m2 এন্ড মোট বেগ হচ্ছে আমার v। আলটিমেটলি আমরা হিসাব করতে চাই সংঘর্ষের আগের মোট ভরবেগ m1 u1 হচ্ছে 20 m1, আগের বস্তুর ভর হচ্ছিল 20, তাহলে এটা হবে 20 ইন্টু u1 কত 100 কিলোমিটার প্রতি ঘন্টা। 100 যদি কনভার্ট করতে চাই একটা ক্যালকুলেটর হইলে তো ভালোই হয়। ওকে, নাইস। আমার কাছে ক্যালকুলেটর আছে জানা সত্ত্বেও আমি এত কষ্ট করলাম এতক্ষণ। ওকে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা 100 ভাগ, আচ্ছা আচ্ছা, 100 ভাগ 3.6, তাহলে এটা আসবে 27.77। তাহলে u1 এর মান হচ্ছে 27.77 প্লাস দ্বিতীয় বস্তুর ভর ছিল কত রে 10 কেজি। তাহলে 10 ইন্টু 50 কিলোমিটার, 50 ভাগ 3.6, আচ্ছা স্যার 13.88, এটা কিন্তু -13.88 হবে। বুঝিও কেন, কারণ একটা বাম থেকে ডানে পজিটিভ দিকে গেলে একটা ডান থেকে বামে নেগেটিভ দিকে গেছে। ইকুয়ালস টু বস্তুদ্বয়ের ভর কত রে, দুইটা বস্তু একসাথে চলতে 20 যোগ 30 কেজি ইন্টু সম্মিলিত ব্যাগ ভি জানতে হবে। তাহলে আলটিমেটলি যদি হিসাব করতে চাই ভি ইকুয়ালস টু থাকতেছে 20 গুণ ইন্টু 10 10 138.88, 20 গুণ 27.77, 555 30 মাইনাস ভাগ 30, তাদের সম্মিলিত ব্যাগ হচ্ছে 13.884। দেখ পোলাপান, জীবনে না চলার পথে সবসময় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবি, এটা খুব জরুরি। আমি এতক্ষণ ধরে আফসোস করছিলাম যে কেন আমি এই ক্যালকুলেটর টুলটা বুঝতে পারি নাই, বাট এই টুলটা নেওয়ার কারণে দেখো তো শুরুর দিকের সিকিউর তাড়াতাড়ি করতে পারতেছিলাম। এখানে একটা ক্যালকুলেশন করে আমার কতটুকু সময় চলে গেছে। অর্থাৎ আমি যদি ডিরেক্ট বলে দিতাম তোমরা মান বসায় নিও হিসাব করে নিও, আরো তাড়াতাড়ি শর্ট হইতো না। তো লাইফে প্রত্যেকটা জিনিস একটা পজিটিভ দিক রাখতে পারি, মন্দ না। যে কোনো খারাপের মধ্যে ভালো চিন্তা করা যেতে পারে। ওকে, ওকে, এটা হইতেছে কারণ ওপরওয়ালা চাইতেছেন, তিনি তো উত্তম পরিকল্পনাকারী, রাইট? দিস ইজ ইট, আই হ্যাভ ফেথ ইন হিম, নো ওয়ারিস। আচ্ছা, ক্লাস রেকর্ডিং এর মধ্যে হঠাৎ ব্যাটারিটা শেষ হয়ে গেছে, তাই আমার রেকর্ডিং বন্ধ হয়ে গেছিল। আমি ঠিক সেখান থেকে শুরু করি যেখানে আমি ছিলাম। কোশ্চেনটাতে বলা হইতেছিল দুটো বস্তু সমন্বিত বেগ যদি বাম থেকে ডান দিকে এত বেগে হয়, সংঘর্ষটি কোন ধরনের হবে। তো এটা চিন্তা করে দেখো ভাইয়া, কোন ধরনের সংঘর্ষ বলতে সংঘর্ষ বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ যেখানে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত থাকে, আর যেখানে থাকে না সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমার এই ক্ষেত্রে বস্তুটার আদি বেগ শেষ বেগ সব দেওয়া আছে। আমরা বলে দিছে সে যদি এত বেগে চলমান থাকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে বস্তুটা 19.44 মিটার পার সেকেন্ডে চলমান অবস্থায় আছে। তাহলে সংঘর্ষের পূর্বে তার মোট ভরবেগ, অর্থাৎ এই অংশটা তার একটা ভরবেগ আছে, এই অংশটা তার ভরবেগ আছে। সংঘর্ষের পূর্বে তার মোট ভরবেগ পি ইন, সংঘর্ষের পরে তার মোট ভরবেগ পি ফাইনাল, এই দুইটা সমান হচ্ছে না। সিমিলার ভাবে তুমি তাদের গতিশক্তিও যদি বের করে দেখো, এই দুটো গতিশক্তিও দেখবা সিমিলার হবে না। তুমি যদি দেখতে পাও যে সংঘর্ষের আগে এবং পরে গতিশক্তি এবং ভরবেগ সমান থাকতেছে না, তাহলে আলটিমেটলি এখানে সংঘর্ষটা হয়ে যাবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমরা বলে দিব যে এই সংঘর্ষটা হচ্ছে অস্থিতিস্থাপক ধরনের। সিম্পল। তাহলে এই ছিল একটা ম্যাথ। আমরা এই অস্থিতিস্থাপক স্থিতিস্থাপক আরেকটা কোশ্চেন করবো, অর্থাৎ ঠিক পরের কোশ্চেনটা বুঝো। একটা বস্তু এত বেগে একটা স্থির বস্তুর সংঘর্ষ লিখতে হলো। আচ্ছা, প্রথম বস্তুর ভর জানতে চাইছে। স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ v1 ইকুয়াল টু হচ্ছে এরকমই তো লিখতে হয় যে m1 প্লাস m2, m1 প্লাস m2। খেয়াল করো এপাশে যদি হয় 2m2, 2 এর পাশে 2 অর্থাৎ u2, আর এ পাশে হয়ে যাবে m1 মাইনাস m2 ইন্টু u1। ঠিক আছে না? তো দেখো
প্রথম আদি যে বস্তুটা ছিল M1 হচ্ছে 7 কেজি এন্ড সে U1 8 মিটার পার সেকেন্ড বেগে স্থির বস্তুর সাথে আঘাত করে, অর্থাৎ U1 হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। যেই দ্বিতীয় বস্তুর আঘাত করে সেই দ্বিতীয় বস্তুর বেগ ছিল স্থির, অর্থাৎ U2 এর মান এখানে শূন্য হয়ে যাওয়ার কারণে আমার এই পুরো পোর্শনের মানটা নাই হয়ে গেছে। এবং সংঘর্ষের পর প্রথম প্রথম বস্তুটা একই দিকে আদি বেগের 1/4 বেগ নিয়ে চলতে থাকে, অর্থাৎ সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ এটা হচ্ছে U1/4, আদি বেগের 1/4 নিয়ে চলমান ছিল। তাহলে এখানে M1 এর মান বসায় দিবা, সেটা হচ্ছে 7 কেজি ভর বস্তু, 7 মাইনাস M2, 7 যোগ M2 ইন্টু U1। তাহলে U1/U1 কাটা দিয়ে দিলে আলটিমেট থাকতেছে 7 প্লাস M2 ইকুয়ালস টু 4×7 = 28 মাইনাস 4M2। কাজ করলে 5M2 ইকুয়ালস টু 28 থেকে 7 চলে গেলে 21। সংঘর্ষের পর আমার এখানে দ্বিতীয় বস্তুর ভরটা ছিল M2 ইকুয়ালস টু 21/5, সেটা হচ্ছে 4.2 কেজি। তাহলে আমরা প্রথম স্থির বস্তুর ভর জানতে চাইছি। প্রথম স্থির বস্তু মানে দ্বিতীয় বস্তুটাই আর কি আলটিমেটলি, বুঝতেছো? একটা বস্তু আসতেছে U1 বেগে, একটা বস্তু স্থির, তাহলে M1 ভর বস্তুটা M2 ভর বস্তুর আঘাত করছে, আঘাতের পর যে বস্তুটা স্থির ছিল অর্থাৎ U2 জিরো, যার তার ভর M2 সেটা হচ্ছে 4.2 কেজি। বুঝছো তো? চাপের কোনো কিছু নাই। কোশ্চেনের পরের পার্টটা দেখো, সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? তোমার কাছে U1 U2 সব আছে, অর্থাৎ আদি মোট ভরবেগ P ইনিশিয়াল বের করে নিয়ে আইবা, রাইট? এভাবে চিন্তা করে দেখো, সেটা হচ্ছে M1 U1 M1 U1 প্লাস M2 U2। M1 হচ্ছে 7 কেজি, UN1 বলছে না, সে 8 মিটার পার সেকেন্ডে আসতেছে, 7×8 = 56 আদি ভরবেগ মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। শেষ ভরবেগ PF ইকুয়ালস টু হচ্ছে M2 M1 V1 প্লাস M2 V2। সেখানে তোমার V1 এর মান বলে দিচ্ছে, আদি বেগের 1/14 নিয়ে চলছে, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ V2 কিছু না বলে করে নিবা, এখানে V1 এর জায়গায় V2 বসাবা। তাহলে 1 এর জায়গায় V2 বসাইলে প্রত্যেকটা 1 এর জায়গায় 2 বসাই দিলে তোমার ম্যাথটা হয়ে যেতেছে। তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমি V2 এর ইকুয়েশনটা জানতে চাই, তাহলে এই পোর্শনটা জাস্ট আমার বাদ যাবে, বাকি সব সেম থাকবে, সব সেম থাকবে। এখানে প্রত্যেকটা জায়গায় 1 এর প্লেসে 2 বসায় দাও, তাহলে তুমি V2 এর ইকুয়েশনটা পেয়ে যাইতেছো, এন্ড সেটা তুমি যদি বের করে বসায় দাও তাহলে একটা P ফাইনাল পেয়ে যাবে। আমি ভিডিওর লেংথ বড় করতেছি না, ছোট করতেছি। তাহলে আদি ভরবেগ বের করব, শেষ ভরবেগ বের করব। আদি অবস্থায় গতিশক্তি নেব, শেষ অবস্থায় গতিশক্তি নেব। এই সবগুলা জিনিস যদি সমান হয়, আদি এবং শেষ যদি সমান হয়, তাহলে বলে দেবো স্থিতিস্থাপক, আদারওয়াইজ বলবো যে না, সংঘর্ষটা স্থিতিস্থাপক না, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন করবেন বেশি বেশি, আমরা করছি এই টাইপের কোশ্চেন, দেখছি আজকে, রাইট? ওকে ফাইন, আমাদের এই অবধি ছিল কোশ্চেন। তো এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সবার আগে জড়তার ভ্রামক, কৌণিক বেগ রিলেটেড অঙ্কগুলা, ঘূর্ণন গতিশক্তি। এন্ড সেকেন্ডলি সেটা হচ্ছে যে তোমার কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, লাইক কোন একটা বস্তু ঘুরাইতেছো, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রমুখী বলের প্রভাব। হ্যাঁ, ব্যাংকিং সবচেয়ে বেশি জরুরি এই চ্যাপ্টার থেকে, এগুলা মাস্ট ফরজ এই টাইপের মতো। আজকে এটুকুই থাকলো পোলাপান, দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে।